সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয়টি খুব সংবেদনশীল এবং বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। বাক স্বাধীনতা বনাম বাক সন্ত্রাস আমার আজকের আলোচনার বিষয়। এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য টানা কতটা কঠিন তা আমরা প্রায় প্রতিদিনই প্রত্যক্ষ করছি। 5ই আগস্ট 2024 বাংলাদেশে ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন গণ আন্দোলনের জোয়ারে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের পতন ঘটে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে দেশ একটি নতুন পথে নতুন আশা নিয়ে এগোনোর চেষ্টা করছে। কিন্তু এরই মধ্যে আমরা লক্ষ্য করছি একটি সুনির্দিষ্ট গোষ্ঠী সুযোগ নিচ্ছে এই পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য। তাদের মধ্যে রয়েছেন কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী, কিছু টেলিভিশন আলোচক, টকশোয়ের, যারা সরাসরি বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা তারা নিয়েছেন। তারা এখন চেষ্টা করছেন কিভাবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে পুনর্বাসিত করা যায়। আপনারা থাম্বনেইলে যাদের ছবি দেখছেন তাদেরকে সবাই চেনেন কম বেশি, যেমন মঞ্জুরুল আলম পান্না, মাসুদা ভাট্টি, আনিস আলমগীর, নবনীতা চৌধুরী, মাসুদ কামাল। এইসব তথাকথিত সাংবাদিক যারা রয়েছেন তারা প্রতিনিয়ত টেলিভিশনে এসে কিংবা তাদের নিজ নিজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে নানা রকম প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগকে স্বাভাবিক করার একটি প্রক্রিয়া চালু করেছেন। এই গ্রুপের মধ্যে যারা আছেন তাদের ছাড়াও দেশে এবং দেশের বাইরে আরও কিছু ব্যক্তি রয়েছেন যারা একই চেষ্টায় লিপ্ত রয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আনিস আলমগীর, যিনি একজন সাংবাদিক ছিলেন, এখন তিনি কতটা সাংবাদিক তা আমাদের জানা নেই সুস্পষ্ট করে। আনিস আলমগীরকে ডিবি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে 5 দিনের রিমান্ডে নিয়েছে। এটা নিয়ে তার গোত্রীয়দের মধ্যে বেশ হইচই পড়ে গেছে। সেই সাথে কিছু তথাকথিত নিরপেক্ষ সুশীল এবং রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সরকারের কড়া সমালোচনা করছেন। কিন্তু এই আনিস আলমগীর গংরা কি করে আসছিলেন টকশো আর সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে, সেটা কি তারা ভুলে গেছেন? আমরা কি ভুলে গেছি? নিশ্চয়ই না। তারা মূলত বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজের তীব্র সমালোচনা করে আসছেন এবং তার আড়ালে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন খুবই নরম সুরে, সফট ল্যাঙ্গুয়েজে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে কেন থাকবে? আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন ইনক্লুসিভ বা গ্রহণযোগ্য হবে না, ইত্যাদি নানা বিষয়ে তারা দেশের মানুষদের বিভ্রান্ত করে আসছিলেন দীর্ঘদিন থেকে এবং এখনও করে আসছেন। অথচ তাদের 2-1 ছাড়া কেউ একটি বারের জন্য আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলছেন না। 16 বছর ধরে আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে বাংলাদেশে, তারা যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা যে গুম খুন করেছে, তারা যে আয়নাঘর বানিয়েছে, সে বিষয়ে তাদের কাছ থেকে আমরা কোনো কথা শুনছি না। আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী এখনও পর্যন্ত তাদের মধ্যে যে মিনিমাম অনুশোচনা বোধ নেই তাদের পাপের জন্য, তাদের নিকৃষ্ট কর্মকাণ্ডের জন্য, সেটা নিয়ে তারা একবারের জন্য সমালোচনা করছেন না। অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করার মতো, কঠিনভাবে সমালোচনা করার মতো হাজারটা বিষয় আছে। আমি এবং আমার মতো আরও অনেকেই প্রতিদিনই অন্তর্বর্তী সরকারের নানা কাজের তীব্র সমালোচনা করছি। আমি ব্যক্তিগতভাবে এমনও এপিসোড একটি বানিয়েছি যে কি করে, কোন যোগ্যতায় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, এই প্রশ্নও আমরা তুলছি। তাতে কোনো সমস্যা নেই, এটা করা আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য। তার মানে এই নয় যে এর মাধ্যমে আওয়ামী লীগই ভালো ছিল, তাদেরকেই ফিরে আনতে হবে, এমন একটা ন্যারেটিভ বা এমন একটি বয়ান এস্টাবলিশ করতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের শাসনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বর্তমান সরকারের ব্যর্থতার সমালোচনা করাটাই হচ্ছে ন্যায়সঙ্গত কাজ। সেটা যদি আপনি না করেন তবে আপনাকে আইনের মুখোমুখি হতে হবে, সেটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া নয় কি? তা আপনি যত বড় সাংবাদিক বা বুদ্ধিজীবী হন না কেন, তা নিয়ে আমাদের চিৎকার করার কোনো অবকাশ নেই, এটা নিয়ে চিৎকার করার কোনো কিছুই নেই। আসলে আনিস আলমগীর গংদের কৌশলটা হচ্ছে তারা বাক স্বাধীনতা মতো পবিত্র শব্দটি ব্যবহার করছেন। তারা বলছেন আমরা তো শুধু আলোচনা করছি, বিপরীত মতামত তো থাকবেই, এটাই তো গণতন্ত্র। কথাগুলো শুনতে খুব সুন্দর, খুব যুক্তিপূর্ণ, কিন্তু যখন আপনি তাদের বক্তব্যের গভীরে যাবেন দেখবেন সেখানে আলোচনা নেই, আছে বিকৃতিকরণ, সত্য নেই, আছে হাজারো মিথ্যার স্তূপ, বিশ্লেষণ নেই, আছে পরিকল্পিত প্রপাগান্ডা। তারা দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের যে স্বাভাবিক সমর্থন তাকে দুঃশাসনের শুরু বলছেন। জনগণের বিজয়কে বলছেন বিদেশি ষড়যন্ত্র। গণ আন্দোলনের নায়কদের বলছেন অস্থিতিশীলতার কারিগর। তারা ইতিহাসের পুনর্লিখনের চেষ্টা করছেন সরাসরি। এটা আর মত প্রকাশ নয়, এটা হলো এক ধরনের, বা সরাসরি বললে বাকসন্ত্রাস। বাকসন্ত্রাস কোনটাকে বলবো আমরা, বা বাকসন্ত্রাস কী আসলে? বাকসন্ত্রাস হলো আপনি যখন আপনার কথার আড়ালে বিষ ছড়ান, যখন আপনি সংলাপের নামে বিভ্রান্তির সৃষ্টি করেন, যখন আপনি একটি সদ্য ট্রমা কাটিয়ে ওঠা জাতিকে আবারও বিভক্ত করার, হতাশ করার, উত্তেজিত করার জন্য চেষ্টা করেন, যখন স্বাধীনতাকে ব্যবহার করে তথাকথিত বাক স্বাধীনতার নামে আপনি সেই শক্তিকেই পুনরুদ্ধার করতে চান যার বিরুদ্ধে দেশ দাঁড়িয়েছিল, যেই গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছিল, তাদেরকেই আপনি পুনরুদ্ধার বা পুনর্বাসনের চেষ্টা করেন, এটা কোনো বাক স্বাধীনতা হতে পারে না, এটা নিশ্চিতভাবেই বাক সন্ত্রাস। এখানে আমাদের সতর্ক হতে হবে। আমরা কেউ বাক স্বাধীনতা খর্ব করতে চাই না, কিন্তু বাক স্বাধীনতা আর দায়িত্বহীনতার মধ্যে পার্থক্য করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। বাক স্বাধীনতা মানে এই নয় যে আপনি মিথ্যা, কুৎসা, জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রমূলক বক্তব্য অবাধে ছড়াবেন। বাংলাদেশ আজ এই মুহূর্তে একটা খুবই ক্রিটিক্যাল অবস্থানে দাঁড়িয়ে আছে। একদিকে অন্তর্বর্তী সরকারের নানা রকম ব্যর্থতা, দেশের মধ্যে নানান রকম অস্থিতিশীলতা, সামনে একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, একটি নতুন সরকার গঠনের সম্ভাবনা। অন্যদিকে পুরনো রাজনীতির ছায়া থেকে মুক্তির সংগ্রাম, অর্থাৎ পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদীরা নানাভাবে দেশে এবং দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সুতরাং সেটাও আমাদেরকে ঠেকাতে হচ্ছে নানাভাবে। সুতরাং এই ধরনের একটি ক্রিটিক্যাল অবস্থানে আমরা রয়েছি। এই সন্ধিক্ষণে বা এই জটিল পরিস্থিতিতে আমাদের ভূমিকা কী হওয়া উচিত? আমাদের কাজ হবে একজন সচেতন দর্শক বা শ্রোতা হওয়া। আপনাকে প্রশ্ন করতে হবে যে বক্তব্য শুনছেন তার পেছনে কোনো ডাটা বা প্রমাণ আছে কিনা। আপনাকে খতিয়ে দেখতে হবে কে বক্তব্য রাখছেন, তিনি আগে কোন ভূমিকায় ছিলেন, তার কথার লুকানো এজেন্ডা কি হতে পারে, বা কি আসলে ছড়িয়ে দিতে চান। কেউ যদি নিজেকে মত প্রকাশের শিকার দাবি করেন তাহলে দেখতে হবে তিনি আসলে কি মত প্রকাশ করছিলেন, সমালোচনা নাকি বিষোদ্গার। সমালোচনায় কোনো সমস্যা নেই। একজন সাংবাদিক যে কোনো সরকারের যে কোনো কাজের, শুধু সাংবাদিক কেন, দেশের যে কোনো একজন সাধারণ জনগণ যে কোনো সরকারের কাজের সমালোচনা করতে পারেন, ব্যর্থতার সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি যদি তার আড়ালে আপনি একটা ফ্যাসিবাদী সরকারের পক্ষ অবলম্বন করে বিষোদ্গার ছড়ান তাহলে নিশ্চয়ই সেটাকে বাক স্বাধীনতার পর্যায়ে আমরা অন্তর্ভুক্ত করতে পারি না। সুতরাং এই তথাকথিত বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে এ ধরনের একটি বয়ান তৈরি করে যারা আনিস আলমগীরদের মতো মানুষদের রক্ষা করতে চাচ্ছেন তারা প্রকারান্তরে দেশের মানুষের বিরুদ্ধেই দাঁড়াচ্ছেন। আমাদের মনে রাখতে হবে
5ই আগস্টের আন্দোলন ছিল নিছক একটি ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, এটি ছিল একটি আদর্শের, একটি অধিকারের জন্য, জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। আর সেই অধিকারের মধ্যে দায়িত্বশীল কথা বলার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ভাষা হতে হবে সত্যের, আমাদের কথা হতে হবে সম্প্রীতির, আমাদের আলোচনা হতে হবে জাতি গঠনের। বাক স্বাধীনতা আর বাক সন্ত্রাস শব্দ দুটির মধ্যে যে স্পষ্ট রেখাটি রয়েছে, সেটি যেন আমরা সবাই মর্যাদার সাথে রক্ষা করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এ বিষয়ে আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন ভবিষ্যতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য। সবাইকে আজকের আলোচনা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।